বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে তোমাদের সামনে আলোচনা করব প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, অর্থাৎ একটি চূড়ান্ত হিসাব, ফাইনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা হয়। কয়েকটা ধাপে ধাপে ফাইনাল অ্যাকাউন্টটা শেষ করতে হবে। ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি অ্যান্ড ব্যালেন্স শিট, তিনটা ধাপে ফাইনাল অ্যাকাউন্টটা শেষ হবে। চূড়ান্ত হিসাবটা আমরা তৈরি করব। যদি প্রশ্নে বলে প্রিপেয়ার ক্লাসিফাইড ব্যালেন্স শিট, তাইলে আমরা ব্যালেন্স শিটকে ভেঙ্গে ভেঙ্গে দেখাবো। যেমন ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, শর্ট টার্ম লায়াবিলিটিস, লং টার্ম লায়াবিলিটিস। আবার যদি বলে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টটাকেও আলাদা আলাদা ভেঙে ভেঙে দেখাবো। যেমন প্রথমে গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট বের করার পরেই অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং এক্সপেন্সেস, এভাবে খরচটাকে আমরা ভেঙে ভেঙে দেখাবো। তাহলে আসি আমরা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রশ্ন কিভাবে থাকবে সেটা দেখে নেই। যেমন একটা পূর্ণাঙ্গ অঙ্ক আমি এখানে উপস্থাপন করছি, সেটা হলো এত বড় অঙ্ক তোমাদের কখনো পরীক্ষায় আসবে না, আসতে পারে না। তোমাদের পরীক্ষার নাম্বার থাকবে 10। আমি যে অঙ্কটা এখানে উপস্থাপন করলাম, এটা যদি 50 নাম্বারও দেয় তবুও তোমরা করতে পারবে না। তার কারণে এত বড় অঙ্ক মিলানো সম্ভব নয়। কিন্তু আমি তোমাদের অঙ্কটা ভালোভাবে বোঝার জন্য যত রকমের কথা থাকতে পারে সব কথাগুলি একত্রে নিয়ে আসছি। আবার একটা শব্দকে আলাদা আলাদা কি কি শব্দে বলতে পারে, অর্থাৎ সিনোনিমসগুলি ভেঙ্গে ভেঙ্গে আমি এখানে দেখিয়েছি। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তী একাধিক অঙ্ক করতে গেলেও আমরা ঠিক এই শব্দগুলিই পাব। আসো প্রথমেই আমরা দেখি প্রশ্নটা কিভাবে থাকবে। দেখো আমি এখানে লিখেছি কোশ্চেন, ন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেশনাল বিবিএ ফার্স্ট সেমিস্টার অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে থাকবে রিভিউ চ্যাপ্টার নামে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমরা যে চ্যাপ্টারগুলি করে আসছো তার থেকে এই চ্যাপ্টারটা সেকেন্ড ইয়ারেও তোমাদের রিভিউ করবে, অর্থাৎ এই চ্যাপ্টারটার একটা অঙ্ক সেকেন্ড ইয়ারেও গিয়ে পাবে। তাহলে আমরা বলতে পারি যারা বিবিএ প্রফেশনাল করবে তারা ফার্স্ট সেমিস্টারে এই অঙ্কটা করবে, যারা বিবিএ অনার্স করবে অথবা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার করবে অথবা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার করবে। তাহলে ফার্স্ট ইয়ারে তো এটা থাকবেই, সেকেন্ড ইয়ারে থাকবে রিভিউ চ্যাপ্টার নামে। তাহলে এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বাংলা হলো আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। এই চ্যাপ্টারটা একটা চ্যাপ্টারের অঙ্ক করলে আমরা 3টা চ্যাপ্টারের অঙ্ক শিখতে পারবো। শিক্ষার্থী বন্ধুগণ, খুব মনোযোগ সহকারে জিনিসটা তোমরা লক্ষ্য করো। যদি আমরা একটা চ্যাপ্টারের অঙ্ক করতে পারি তাহলে এই অঙ্কের আইটেমগুলি দিয়ে, এন্ট্রিগুলি দিয়ে আমাদের 3টা চ্যাপ্টার শেষ হবে। শুধু অঙ্কের স্ট্রাকচার, কাঠামোটা আলাদা হবে। যেমন ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে আইটেম দিয়ে করব, যে এন্ট্রি দিয়ে করব, ঠিক সেম এন্ট্রিগুলিই থাকবে আমাদের ওয়ার্কশিট, কার্যপত্র চ্যাপ্টারে। আবার ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ওয়ার্কশিট এই অঙ্কের ট্রায়াল ব্যালেন্সের নিচে যে অ্যাডজাস্টমেন্টগুলি থাকবে, সমন্বয়গুলি থাকবে, এই সমন্বয়গুলি দিয়ে একটা চ্যাপ্টার আছে সমন্বিত জাবেদা, অর্থাৎ অ্যাডজাস্টিং জার্নাল। তাহলে আমরা তোমাদের সিলেবাসের 3টা চ্যাপ্টার শেষ করতে পারবো একটা চ্যাপ্টারের অঙ্ক করে, এবং একটা চ্যাপ্টারে আমি একটা অঙ্ক করব। যেই অঙ্কটা করলে তুমি
ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ওয়ার্কশিট এবং অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর বেশিরভাগ এন্ট্রিগুলি শিখতে পারবে। এর ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার পরে যখন আমরা ওয়ার্কশিটে যাব, শুধু কাঠামোটা আলাদা হবে, কিন্তু তুমি দেখবে যে স্যার আগে যা আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টে করছি সব কথাগুলি এখানে সিরিয়ালি তো চলে আসছে। হ্যাঁ, ওভাবেই আসবে, শুধু কাঠামোটা আলাদা হবে। আমি ধাপে ধাপে প্রত্যেকটাই দেখাবো। আবার ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ওয়ার্কশিটে সমন্বয় যা থাকবে, অ্যাডজাস্টমেন্ট যা থাকবে, ঠিক সেম অ্যাডজাস্টমেন্টগুলি কি অ্যাডজাস্টিং চ্যাপ্টার নামে একটা চ্যাপ্টারে গিয়ে বলবে এটার জার্নাল করো, জাবেদা করে দেখো, সমন্বিত জাবেদা, যেমনটা তোমরা ইন্টারেও করে আসছো, আবার এখানেও আছে। ওখানে বাংলায় করে আসছো, এখানে জাস্ট ইংলিশ। এখন আসো, আমরা তোমাদেরকে পড়াতে গিয়ে যেই জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করি সেটা হলো তোমরা এসএসসি এইচএসসি লেভেল পর্যন্ত করে আসছো বাংলা মিডিয়ামে, বাংলা ভার্সন, আর অনার্সে বা বিবিএতে আসার সাথে সাথে ওটা দেখতে পাইছো ইংলিশ ভার্সনে চলে আসছে। বিচলিত হওয়ার কিছু নাই। আমি শুধু এসএসসি লেভেল বা এইচএসসি লেভেলে যা করে আসছো হুবহু ওই কাজটাই এখানে আমি করব, কোনো রকম পরিবর্তন করব না। শুধু ওখানে করছো তোমার ক্লাসিফাইড ব্যালেন্স শিট অথবা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, এটা করতে বলতো না। এখানে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর ক্লাসিফাইড ব্যালেন্স শিটে কিভাবে আলাদা আলাদা করবো অতটুকু লক্ষ্য করো। আর একটা হলো ওখানে লিখতে বাংলায়, এখানে লিখবো ইংরেজি, আর সমন্বয়গুলি ইংরেজিতে দেয়া থাকবে। আমি প্রত্যেকটা সমন্বয় আস্তে আস্তে করে বাংলায় কি হবে এবং তার কাজগুলি দেখানোর চেষ্টা করব। তাহলে আসো, প্রথমে আমরা দেখি একটা অঙ্কের প্রশ্নে কি থাকবে। আমি এটা প্রশ্ন মানে সেমি সলিউশন এর মতোই করে দেখাইছি, একবারই সলিউশনে ঠিক এই জিনিসটাই দেখাইছি। একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের অঙ্কে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের অঙ্ক অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ এর অঙ্কে প্রথমে লিখতে হবে গ্রোস প্রফিট বের করার এন্ট্রিগুলি, গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট, মোট লাভ। তারপরে করব আমরা নিট লাভের এন্ট্রিগুলি। তাহলে গ্রোস প্রফিট বের করতে গেলে সেখানে ক্রয় এবং বিক্রয়, ক্রয়কে আমরা জানি বলা হয় পারচেস, ক্রয় মানে পারচেস, বিক্রয় মানে সেলস। নর্মালি ইংলিশ, কোনো জটিল ইংরেজির কোনো এখানে সমস্যায় পড়বে না, কোনো জটিল ইংরেজি এখানে প্রয়োগ হয় নাই। তাইলে আসো, পারচেস এবং সেলস, ক্রয় এবং বিক্রয়। পারচেস মানে ক্রয়, সেলস মানে বিক্রয়। পারচেস এবং সেলস রিলেটেড এর সাথে সম্পর্কিত এন্ট্রিগুলি দিয়া একটা স্টেপ করলে বের হবে গ্রোস প্রফিট। এখন বিক্রয়ের সাথে সর্বোচ্চ কি কি এন্ট্রিগুলি আমরা পাই, আমরা বিগত 20 বছরের প্রশ্ন যদি সলভ করতে যাই সেখানে সর্বোচ্চ যে কয়টা ভাষা এবং এন্ট্রি পাওয়া গেছে সব কয়টা ভাষা এবং এন্ট্রি আমি এখানে নিয়ে আসছি। তাহলে দেখো, প্রথমে সমাধানের একটু অংশ তোমাদেরকে দেখাই আসি যে আমরা কি করব। একটু দেখো, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অথবা বিবিএ প্রফেশনালের বেসিক এন্ট্রিগুলি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 লিখে প্রথমেই তুমি লিখবে ক্যালকুলেশন অফ নেট সেল অর্থাৎ নিট বিক্রয়। এখন নেট সেল, সেলস লেস সেলস রিটার্ন, সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অথবা রিটার্ন ইনওয়ার্ডস, বিক্রয় ফেরত। অর্থাৎ আমরা যদি সেল করি পণ্য, সব পণ্যই যে আমাদের খুব ভালো মানের, কোয়ালিটি ঠিক আছে এটা আমরা গ্যারান্টি দিতে পারি না। আমাদের অজান্তেও কোনো মাল ডিফেক্ট থাকতে পারে। যাদের কাছে পণ্য বিক্রি করব তারা ওই ডিফেক্টিভ মেটেরিয়ালগুলি অবশ্যই আমাদের নিকট রিটার্ন পাঠাবে। ওকে বলে বিক্রয় ফেরত, মানে সেলস রিটার্ন। এটাকে 3টা ভাষায় বলতে পারে, সেলস রিটার্ন অথবা সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, সেলস রিটার্ন
সেলস রিটার্ন অথবা সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অথবা রিটার্ন ইনওয়ার্ডস। আমরা জানি সেল করলে প্রোডাক্ট আমাদের দোকান থেকে আউটে চলে যায়, আমাদের শোরুম থেকে আউটে চলে যায়। সেই মাল, সেই পণ্য যদি ক্রেতা আমাদের নিকট ফেরত পাঠায়, তাহলে আমাদের দোকানে ইন হয়, প্রবেশ করে। ওই জন্য সেলস রিটার্নের অপর নাম রিটার্ন ইনওয়ার্ডস, অর্থাৎ বিক্রয় ফেরত। এরপরে সেলস ডিসকাউন্ট, বিক্রয় বার্তা, অর্থাৎ আমরা যদি একটা নির্দিষ্ট কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করি, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ মাল বিক্রি করি, তাহলে ওর উপরে একটা বার্তা প্রদান করি। যেমনটা আমরা যদি 1 কেজি চাল ক্রয় করি, তাহলে তার ক্রয় মূল্য হবে 40 টাকা। কিন্তু যদি 1 বস্তা অর্থাৎ 50 কেজি চাল ক্রয় করি, তাহলে স্বাভাবিকভাবেই ওই বিক্রেতা আমাদেরকে একটু ডিসকাউন্ট দেবে। অর্থাৎ সে ওখানে হয়তো 10% ডিসকাউন্ট দিল, 40 টাকা 10% ডিসকাউন্ট 4 টাকা, তাইলে আমাদের পার কেজি চাল কেনা পড়বে 36 টাকা। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণের ক্রয়ের উপরে বার্তা দেওয়া হয়। 1 কেজি বা 2 কেজি ক্রয়ের উপরে সাধারণত বার্তা বা ডিসকাউন্ট দেওয়া হয় না। আমরা যদি 5 কেজি 10 কেজি 20 কেজি ক্রয় করি, তাহলে আপনার নির্দিষ্ট পরিমাণ বার্তাটা পাবো। একে বলে বার্তা বা ডিসকাউন্ট। তাহলে আমরা যদি পণ্য বিক্রয় করি, তাহলে বিক্রয়ের উপরে আমরা যে বার্তাটা পাবো, বার্তাটা দেব। ক্রয় করলে বার্তা পাই, বিক্রয় করলে ডিসকাউন্ট বা বার্তা দেই। ক্রয় করলে বার্তা পাই, বিক্রয় করলে ডিসকাউন্ট বা বার্তা দেই। যেমন এটা বোঝার জন্য তোমাদেরকে বলি, তুমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইটা কেনার জন্য মার্কেটে গেলে, বইটার গায়ে লেখা ফেস ভ্যালু 500 টাকা। এখন তুমি তো দোকানদারকে 500 দিবে না, তাকে বলবে ভাই ডিসকাউন্ট দিবে কত পার্সেন্ট। দোকানদার বলবে, বিক্রেতা বলবে আমরা 30% ডিসকাউন্ট দেবো। 500 গুণন 30%, 150 টাকা, 150 টাকা যদি ডিসকাউন্ট পাই, তাইলে আমরা ওই দোকানিকে ওই বইয়ের মূল্য বাবদ পে করব, পরিশোধ করব 350 টাকা। তাইলে বইয়ের মূল্য 500 বাদ ডিসকাউন্ট বা বাদটা 150, তাইলে আমরা পরিশোধ করব 350 টাকা। তাহলে আমি কি বুঝাতে পারছি তোমাদেরকে ডিসকাউন্ট বা বাদটা জিনিসটা কি? অবশ্যই তোমরা বুঝতে পারছো। দেখো এখন বিক্রয় বার্তার পরে সেলস উইদাউট প্রফিট, মুনাফাবিহীন বিক্রয়। প্রত্যেকটা ব্যবসায়ী তার মূল লক্ষ্য সে মুনাফা করবে, কখনো বিনা লাভে উইদাউট প্রফিট, মুনাফাবিহীনভাবে কোনো পণ্য বিক্রি করবে না। যদি কোনো কার্যবশত তাকে মুনাফাবিহীন বিক্রয় করতেই হয়, তাহলে ওই বিক্রয়টা কারবারি লেনদেন হিসাবে আমরা দেখাবো না। ক্রয় থেকেও বাদ দেব, বিক্রয় থেকেও বাদ দেবো, পারচেজ থেকেও বাদ দেব, সেলস থেকেও বাদ দেবো। ক্রয় মানে পারচেজ থেকে বাদ, সেলস থেকে বাদ মানে বিক্রয় থেকে বাদ। তাইলে সেলস লেস সেলস উইদাউট প্রফিট, সেলস লেস সেলস উইদাউট প্রফিট। সেলস থেকে বাদ দিলাম কি নামে? সেলস উইদাউট প্রফিট। দেখো একটু নিচে গিয়া আমরা পারচেজ থেকেও বাদ দিয়ে দেবো। দেখো এখানে আছে পারচেজ, দেখতে পাচ্ছ? পারচেজ বা মার্চেন্ডাইজ পারচেজ, কারবারি ক্রয়। এর থেকে দেখো ঠিক একই নামে সেলস লেস সেলস উইদাউট প্রফিট। এখানে আবার ভুল করে ক্রয় থেকে বিক্রয় থেকে যে নামে বাদ দিছি, ক্রয় থেকে ওই নামে বাদ না দিয়া পারচেজ উইদাউট প্রফিট লিখে ফেলো না। এখানে হবে কিন্তু একই নামে, সেল থেকেও লেস সেলস উইদাউট প্রফিট, পারচেজ থেকেও একই ভাষায় লেস সেলস উইদাউট প্রফিট, অর্থাৎ মুনাফাবিহীন বিক্রয়। তাহলে মুনাফাবিহীন বিক্রয় অর্থাৎ সেলস উইদাউট প্রফিট, পারচেজ থেকেও বাদ, সেলস থেকেও বাদ, পারচেজ থেকেও বাদ, সেলস থেকেও বাদ, পারচেজ থেকেও বাদ, সেলস থেকেও বাদ, এবং একই নামে। পারচেজ সেলস থেকে বাদ দিছি কি নামে? সেলস লেস সেলস উইদাউট প্রফিট, 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 সেলস আবার পারচেজ থেকেও লেস সেলস উইদাউট প্রফিট, একই নামে। তাহলে গুডস সোল্ড উইদাউট প্রফিট, অর্থাৎ কি নামে বাদ দেবো? সেলস উইদাউট প্রফিট, মুনাফাবিহীন বিক্রয়। এরপরে সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট হুইচ ইনক্লুড ইন সেলস অ্যাকাউন্ট, অর্থাৎ
একজন বই ব্যবসায়ী, বই বিক্রেতা, সে তার দৈনন্দিন বিক্রয় সেল বলতে বুঝবো আমরা কতগুলি বই বিক্রি করলো, কিন্তু কোনো ঘটনার সাপেক্ষে তার দোকানের এসি অথবা তার দোকানের কোনো একটা টেবিল সে বিক্রি করে ফেললো, তাহলে দোকানের এসিটা হয়তো ডিস্টার্ব করে, ওই জন্য সে এসিটা সেল করে দিল। আজকে দোকান ম্যানেজার এসিটা বিক্রি বাবদ 10,000 টাকা এবং বই বিক্রি বাবদ পাইল 5,000 টাকা। মালিককে সন্ধ্যার সময় টোটাল সে সেল দেখাইলো 15,000 টাকা। স্বাভাবিকভাবেই মালিক চিন্তা করবে আমি বিজনেসম্যান, বইয়ের এই সেল বলতে আমি বই বিক্রয়কে বুঝবো, কিন্তু ওই 15,000 টাকা টোটালটা কিন্তু বই বিক্রয় না, এর ভিতরে 10,000 টাকা দোকানের একটা ফিক্সড অ্যাসেট, যেমন এসি বা দোকানের একটা টেবিল, দোকানের ফ্যান, যেগুলি কোনো কারণ বশত হয়তো ডিস্টার্ব বা যে কোনো কারণে ওটা আমাদের সেল করা প্রয়োজন, আমরা সেল করে দিছি। ওই সেলটা কোনো অবস্থাতেই আমাদের দৈনন্দিন যে আমাদের বিক্রয়, যেই ব্যবসা আমরা করি, যেমন আমরা ব্যবসা করি বইয়ের ব্যবসা, সেল বলতে বই বিক্রয়কে বুঝবো, কিন্তু আজকের বই বিক্রয় মোটেও 15,000 টাকা না, বই বিক্রয় অনলি 5,000 টাকা। তাহলে 15,000 টাকা যদি আমরা বলি, সেটা কিন্তু ওই এসি বিক্রি সহ। তাইলে সেলস ইনক্লুড এনি ফিক্সড অ্যাসেট। সেলসের মধ্যে যদি কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় করা সেটা যুক্ত থাকে, তাহলে প্রকৃত সেল জানার জন্য সেলস থেকে ওই স্থায়ী সম্পত্তি বিক্রয়টাকে বিয়োগ করে দেখাতে হবে, মাইনাস করে দেখাতে হবে। তাইলে দেখো আমরা কি নামে বিয়োগ করছি, সেলস লেস সেলস অফ এনি ফিক্সড অ্যাসেটস হুইচ ইনক্লুড ইন সেলস অ্যাকাউন্ট। বিক্রয়ের মধ্যে কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় যুক্ত থাকলে সেটাও আমরা বিয়োগ করে দেব। এরপরে সেলস ওমিটেড অর আনরেকর্ডেড সেলস, আমরা মাল বিক্রি করছি কিন্তু বিক্রয়ের খাতায় লেখা হয় নাই অথবা রেকর্ড করা হয় নাই। ওমিটেড অর্থ বাদ পড়িয়ে দেওয়া, আনরেকর্ডেড মানে রেকর্ড করা হয় নাই। দুইটা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমরা পরীক্ষা হলে পাবো। তাহলে সেলস ওমিটেড অর আনরেকর্ডেড সেলস, অলিখিত বিক্রয়, অর্থাৎ মাল বিক্রি করে ফেলছি, দোকানের র্যাক খালি করে ফেলছি এবং কাস্টমার থেকে ক্যাশ পাওয়া গেছে অথবা ধারে বিক্রি করছে, যেভাবেই হোক, কিন্তু আমরা যে দোকানে একটা খাতা মেনটেন করি, হিসাবের খাতা, দোকানের হিসাবের খাতায় এখনো লেখা হয় নাই, একে বলে সেলস ওমিটেড অথবা আনরেকর্ডেড সেলস। তাইলে প্রকৃত সেল জানতে হলে আমাদের যেই সেলটা করছি কিন্তু খাতায় লেখা হয় নাই, সেটাকে খাতায় এন্ট্রি করে খাতায় লেখার পরেই আমরা জানতে পারবো আমাদের টোটাল সেল কত। তাইলে সেলস থেকে আমরা সর্বোচ্চ 5টা এন্ট্রি সচরাচর থাকতে বিয়োগ করতে পারি, যোগ বিয়োগ করতে পারি। এর ভিতরে 4টা হবে বিয়োগ, 1টা হবে যোগ। যেমন সেলস, দেখো একটু প্রথম থেকে আমি দেখাচ্ছি। সেলস বিক্রয়, লেস সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বা রিটার্ন ইনওয়ার্ডস বা সেলস রিটার্ন, লেস সেলস ডিসকাউন্ট বিক্রয় বাট্টা, লেস সেলস উইদাউট প্রফিট মুনাফাবিহীন বিক্রয়, লেস সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট হুইচ ইনক্লুড ইন সেলস অ্যাকাউন্ট, কোনো স্থায়ী সম্পত্তি বিক্রয় যা বিক্রয়ের ভিতরে যুক্ত আছে, অ্যাড সেলস ওমিটেড অর আনরেকর্ডেড সেলস, অলিখিত বিক্রয়। অর্থাৎ সেলসের থেকে আমরা 4টে জিনিস বিয়োগ করব এবং 1টাকে যোগ করব। তাহলে যে 4টা সেল থেকে লেস দেব সেটা হলো সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, সেলস উইদাউট প্রফিট, সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট। সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, সেলস উইদাউট প্রফিট, সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট। দেখো আবার তোমরা লক্ষ্য করো যাতে ভুলে না যাও, আমি বারবার করে তোমাদেরকে দেখাচ্ছি। সেলস মানে বিক্রয়, সেলস থেকে 4টা জিনিস রিটার্ন বিয়োগ করতে হবে, সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, সেলস উইদাউট প্রফিট, সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট। সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, সেলস উইদাউট প্রফিট, সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট। সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, সেলস উইদাউট প্রফিট, সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট। আর একটা যোগ হবে, সেটা হলো সেলস ওমিটেড আর আনরেকর্ডেড সেলস, সেলস ওমিটেড
or unrecorded sales. দেখতে পাইছো আমরা যে কয়টা এন্ট্রি এখানে বিয়োগ করছি, সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, সেলস উইদাউট প্রফিট, সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট হুইচ ইনক্লুড ইন সেলস অ্যাকাউন্ট, সেলস ওমিটেড অর আনরেকর্ডেড সেলস। আমি সংক্ষেপে বলছি সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, সেলস উইদাউট প্রফিট, সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট আর সেলস ওমিটেড আর আনরেকর্ডেড সেলস। তাইলে এই টোটাল আমরা যা সেল করছিলাম, আমরা একটা কাল্পনিক ফিগার দাঁড় করছি এখানে। যেমন সেল ধরছিলাম 9 লক্ষ টাকা, তার থেকে সেলস রিটার্ন আছে 20,000, তাইলে ফেরত আসলে আমার বিক্রি থাকে 8,80,000, তার থেকে সেলস উইদাউট প্রফিট 10,000, সেলস ডিসকাউন্ট 10,000 বাদ গেলে থাকে 8,70,000, সেলস উইদাউট প্রফিট 15,000 বাদ গেলে থাকে 8,55,000, সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট 55 বাদ গেলে থাকে 8 লাখ টাকা। এর সাথে সেলস ওমিটেড অথবা আনরেকর্ডেড সেলস 2,50,000 যোগ করলে আমাদের নেট সেল থাকে 2,10,50,000 টাকা। তাহলে পাইলাম আমরা নেট সেল। এখন আসো ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অর্থ খরচ, অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়। আমরা যেই পণ্যটা বিক্রি করে ফেলছি সেই পণ্যটা টোটাল ব্যয় কত ছিল সেটাকেই বলে বিক্রিত পণ্যের ব্যয়। জিনিসটা একটু ইজি করে দেই আমি। যেমন আমরা 1 ট্রাক চাল উত্তরবঙ্গ থেকে ঢাকাতে নিয়ে আসলাম, 1 ট্রাক চাল, ওখানে চালের ক্রয় মূল্য দিনাজপুরকে দিয়ে আসছি 10 লক্ষ টাকা। ওই চালটা আমরা ঢাকাতে এনে আড়তে রেখে বিক্রি করলাম 12 লক্ষ টাকা। তাহলে স্বাভাবিকভাবে তুমি চিন্তা করবা বিক্রয় মূল্য 12 লক্ষ টাকা মাইনাস ক্রয় মূল্য 10 লক্ষ টাকা, বিয়োগ করলে লাভ থাকবে, মোট লাভ, গ্রস প্রফিট বা গ্রস মার্জিন 2 লক্ষ টাকা। হ্যাঁ, এটা 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা থেকে আমরা বাদ দেব ট্রাক ভাড়া অর্থাৎ ক্যারেজ ইন ওয়ার্ড, এরপরে মাল লোড আনলোড খরচ অর্থাৎ ওয়েজেস, এরপরে ওই মালের যদি আরো কোনো আনুষঙ্গিক খরচ থাকে ক্রয় বা বিক্রয় রিলেটেড, ওই খরচগুলিও আমরা ওর সাথে যোগ বিয়োগ করব। করলে আমাদের ওই 2 লক্ষ টাকার মোট লাভ টিকে থাকবে না, ওখানে লাভ হয়তো আরো 50,000 টাকা খরচ গিয়ে লাভ থাকবে 1.5 লক্ষ টাকা। তাইলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এর থেকে বাদ দেবো আমরা ক্যারেজেস, এর থেকে বাদ দেবো ফ্রেট, এর থেকে ক্যারেজেস বা ফ্রেট, এর থেকে বাদ দেবো আমরা ওয়েজেস, মজুরি, এইসব বাদ দিলে যেটা থাকে ওটাকে বলে গ্রস মার্জিন, গ্রস প্রফিট। এখন আমরা যদি একটু বিকল্পভাবে কথাটা চিন্তা করি যে পারচেজ 10 লক্ষ, অ্যাড ক্যারেজেস বা ক্যারেজ ইনওয়ার্ড 2 লক্ষ, অ্যাড ওয়েজেস, পারচেজ 10 লক্ষ, ক্যারেজ বা ক্যারেজ ইনওয়ার্ড 30,000 আর ওয়েজেস আরো 20,000। তাইলে ওই মালটার দাম কত পড়লো? 10 লক্ষ টাকা ক্রয় মূল্য, গাড়ি ভাড়া 30,000 টাকা আর মজুরি 20,000 টাকা। তাইলে 10,50,000 টাকা আমাদের খরচ পড়লো, আর ওইটা আমরা বিক্রি করলাম 12 লক্ষ টাকা। তাহলে যেই পণ্যটা 12 লক্ষ টাকা বিক্রি করলাম, সেই পণ্যটা, যেই পণ্যটা 12 লক্ষ টাকা বিক্রি করলাম, সেই পণ্যটা মূল মানে পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, টোটাল ব্যয় হলো 10,50,000 টাকা। অর্থাৎ ব্যয় বলতে ক্রয় মূল্য, আন্তঃপরিবহন প্লাস মজুরি, এই আরো আনুষঙ্গিক খরচ যদি ক্রয় এবং বিক্রয় রিলেটেড থাকে ওটা যোগ করলে, ক্রয় রিলেটেড থাকলে ওটা যোগ করলে হবে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ যেই পণ্যটা বিক্রি করছি 12 লাখ, সেই পণ্যটার মোট ব্যয় হলো মনে করি 10,50,000। তাহলে এটাকেই বলে বিক্রিত পণ্যের ব্যয়। যেই পণ্যটা বিক্রি করছি সেই পণ্যটার মোট ব্যয় কত। তাইলে আমরা এখানে করব ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়। দেখো এই লাইনটা আমরা করছি ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখানে স্বাভাবিকভাবে আমরা যদি একজন পেশাদার ব্যবসায়ী হই, জাত ব্যবসায়ী হই, তাহলে আমাদের গত বছরের অবিকৃত আনসোল্ড যেই পণ্যগুলি, যেই প্রোডাক্টগুলি, যেই উপাদানগুলি ছিল, ওটা গতবারের ক্লোজিং, এবছরের আমরা ধরবো বিগিনিং বা ওপেনিং। তাইলে বিগিনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়াল বা বিগিনিং স্টক বা বিগিনিং ইনভেন্টরি,
র মেটেরিয়াল নাও হইতে পারে। আমরা যদি ট্রেডিং ব্যবসা করি, কেনা বেচা করি, তাহলে ওটা গুডসও হইতে পারে। তাহলে বিগিনিং ইনভেন্টরি বা বিগিনিং স্টক, ওপেনিং স্টক অ্যাড এবছর পারচেজ করলাম, পারচেজ আর মার্চেন্ডাইজ পারচেজ, ক্রয় বা কারবারি ক্রয়, এর থেকে বাদ দেব। যেমন বিক্রয় থেকে বাদ দিচ্ছি বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, বিক্রয় মুনাফাবিহীন বিক্রয়, এখানে বাদ দেব ক্রয় ফেরত, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা আর মুনাফাবিহীন বিক্রয়। তাহলে ওই তিনটা এখানেও আছে। আবার ওখানে ছিল সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট, সেলের মধ্যে, পারচেজের মধ্যে থাকবে পারচেজ অফ এনি ফিক্সড অ্যাসেট। আমরা আমাদের কারবারের, আমাদের দোকানের জন্য 10 লক্ষ টাকার মাল কিনে আনলাম, আসার সময় একটা টেবিল, একটা চেয়ার, দোকানের ব্যবহারের জন্য একটা ফ্যান, একটা এসি নিয়ে আসলাম, আরো 50,000, 1 লক্ষ টাকার। তাহলে আমি কি দোকানের টোটাল ক্রয় 11 লক্ষ টাকা লিখতে পারবো? দোকানের ক্রয় বলতে যেই প্রোডাক্টটা বিক্রি করবো সেই প্রোডাক্টের ক্রয় মূল্যকেই বলে প্রকৃত ক্রয়। আর যেটা নট ফর সেল বাট ফর ইউজের জন্য আনছি, ওটা আলাদা করে আমার লিখতে হবে। তাহলে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় যদি ক্রয়ের মধ্যে যুক্ত থাকে, সেটা আমরা এভাবে বাদ দিয়ে দেখাবো। পারচেজ অফ এনি ফিক্সড অ্যাসেট হুইচ ইনক্লুড ইন পারচেজ অ্যাকাউন্ট, কোনো স্থায়ী সম্পত্তি কেনা ক্রয়ের ভিতরে কোনো স্থায়ী সম্পত্তি যুক্ত থাকলে সেটা বাদ দিয়ে দেব। এছাড়াও বাড়তি আরো 2টা জিনিস আমরা বাদ দেব। গুডস টেকেন বাই দ্য প্রোপাইটার বা ওনার ফর পার্সোনাল ইউজ, গুডস টেকেন অর গুডস উইথড্রোন বাই দ্য প্রোপাইটার। তাহলে দেখো ল্যাঙ্গুয়েজটা কিভাবে থাকবে, গুডস টেকেন বাই প্রোপাইটার অর গুডস উইথড্রোন বাই ওনার ফর পার্সোনাল ইউজ, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। স্বাভাবিকভাবেই বিজনেস পরিচালনা করে একজন ম্যানেজারের হাতে, একজন পরিচালকের হাতে, তার থেকে মালিক পক্ষ যদি কোনো পণ্য তুলে নেয় তার ব্যক্তিগত ব্যবহারের জন্য, সেটা আমরা বিয়োগ করে দেখাবো। গুডস টেকেন বাই প্রোপাইটার অর্থ মালিক, অর গুডস উইথড্রন বাই ওনার অর্থ মালিক, ফর পার্সোনাল ইউজ ব্যক্তিগত প্রয়োজনে। লেস গুডস টেকেন বাই প্রোপাইটার or goods withdrawn by proprietor বা owner for personal use। আরেকটা বাদ যাবে, গুডস ফ্রি ডিস্ট্রিবিউশন টু কাস্টমার ফর অ্যাডভার্টাইজিং or পাবলিসিটি পারপাস। যেমন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলি তাদের উৎপাদিত পণ্যের একটা নির্দিষ্ট অংশ কনজিউমারদের ভিতরে, কাস্টমারদের ভিতরে বিনামূল্যে বিতরণ করে দেয়, যে দেখুন আমাদের প্রোডাক্ট ভালো, গুণগত দিক থেকে আমরা মোটেও পিছিয়ে নেই, আমাদের পণ্য ভালো, এটা দেখার পরে কাস্টমাররা কিনে। যেমন তোমরা যখন ছোট ছিলে তখন বিভিন্ন স্কুলগুলিতে ইউনিলিভার কোম্পানি ওদের এক একটা প্রোডাক্ট গিয়ে ফিরিয়ে দিত। যেমন একবার কোনো এক স্কুলে ইউনিলিভার কোম্পানি ছোট ছোট টুথপেস্ট, একটা পেপসুডেন্ট পেস্ট সাথে একটা ব্রাশ সহ প্রত্যেক ক্লাসে প্রত্যেক স্টুডেন্টকে একটা করে ফিরিয়ে দিয়ে আসলো। তাদের প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচারিং করছে, উৎপাদন করছে কেন? বিক্রির জন্য। কিন্তু তার থেকে এই যে লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট, লক্ষ লক্ষ টাকার পণ্য কাস্টমারদের ভিতরে ফ্রি বিতরণ করলো, যে দেখুন আমাদের পণ্য ভালো, যদি গুণগত দিক থেকে আপনাদের ভালো মনে হয় তাহলে আমাদের পণ্য কিনুন। এভাবে যেই পণ্যটা তারা ফ্রি বিতরণ করলো, এটাকে বলে গুডস ফ্রি ডিস্ট্রিবিউশন। তাইলে এই ফ্রিটা ডিস্ট্রিবিউশন করে কেন? ফর পাবলিসিটি পারপাস, অর্থাৎ বিজ্ঞাপনের জন্য। ফর অ্যাডভার্টাইজিং, ফর অ্যাডভার্টাইজিং, ফর অ্যাডভার্টাইজিং অর পাবলিসিটি পারপাস, ফর অ্যাডভার্টাইজিং অথবা ফর পাবলিসিটি মানে বিজ্ঞাপনের জন্য। তাহলে গুডস ফ্রি ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য কাস্টমার ফর পাবলিসিটি পারপাস, গুডস ফ্রি ডিস্ট্রিবিউশন টু কাস্টমার ফর অ্যাডভার্টাইজিং বা পাবলিসিটি পারপাস, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। তাইলে ক্রয় থেকে আমরা বাদ দিচ্ছিলাম, বিক্রয় থেকে বাদ দিচ্ছিলাম আমরা 4টা, বিক্রয় বাদ বিক্রয় ফেরত, বাদ বিক্রয় বাট্টা, বাদ মুনাফাবিহীন বিক্রয়, বাদ স্থায়ী সম্পত্তি বিক্রয়। কিন্তু ক্রয় থেকে ওই 4টে তো বাদ দিবই, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয়,
আর কোন স্থায়ী সম্পত্তি বিক্রয়, এছাড়াও আরো দুইটা বাড়তি এন্ট্রি বাদ যায়। সেটা হলো মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক যদি কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু পণ্য তুলে নেয়। আর একটা বাদ দেব, গুডস ফ্রি ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য কাস্টমার ফর পাবলিসিটি পারপাস। ভোক্তাদের মধ্যে বিনামূল্যে যদি কোনো পণ্য বিতরণ করা হয়। এই গেল আমাদের কি কি বাদ যাবে। আর সেলস থেকে 4টা বাদ দেওয়ার পরে একটা এন্ট্রি যোগ করছিলাম। দেখো আমি আবার সেলে ফিরে আসছি, সেখানে কি লিখছিলাম, সেলস ওমিটেড অর আনরেকর্ডেড সেলস, অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয়টা আমরা বাদ দিয়ে দিছিলাম, ঠিক যোগ করে দিছি। আবার পার্সেজের ভিতরেও ঠিক একই এন্ট্রি আসবে, পার্সেজ ওমিটেড অর আনরেকর্ডেড পার্সেজ, অলিখিত ক্রয়। আমরা পণ্য ক্রয় করছি, আমরা দোকানে রেখে সাজাইছি ঠিকই, কিন্তু এখনো বা গুদামে রাখছি ঠিকই, কিন্তু দোকানের হিসাবের খাতায় এখনো তোলা হয় নাই, লেখা হয় নাই। ওকে বলে পার্সেজ ওমিটেড, অর্থাৎ বাদ পড়িয়ে যাওয়া ক্রয়, অথবা আনরেকর্ডেড পার্সেজ, অলিখিত ক্রয়। তাইলে আমরা দেখলাম যে সেলস থেকে, একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুগণ, খুব সহজ জিনিস। সেলস থেকে 4টা বাদ একটা যোগ, 4টা বাদ একটা যোগ, 4টা বাদ একটা যোগ। 4টা বাদ কি? সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, সেলস উইদাউট প্রফিট, সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট, এই 4টা বাদ। সেলস রিটার্ন, সেলস ডিসকাউন্ট, সেলস উইদাউট প্রফিট, সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট। আর যোগ হয়েছে একটা, সেলস ওমিটেড অথবা আনরেকর্ডেড সেলস। আমরা যাই পার্সেজের ভিতরে, কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে পার্সেজ থেকে বাদ যাবে আগের 4টা, সেলসে গেছিল 4টা, এখানে ওই 4টা তো যাবেই, আরো 2টা বাড়তি। সেলসে গেছে সেলস লেস সেলস রিটার্ন, এখানে দেবো পার্সেজ লেস পার্সেজ রিটার্ন। ওখানে বাদ দিয়েছিলাম সেলস ডিসকাউন্ট, এখানে বাদ দেবো পার্সেজ ডিসকাউন্ট। আর সেলসে বাদ দিয়েছিলাম সেলস উইদাউট প্রফিট, পার্সেজ থেকে ওই একই ভাষায় পার্সেজ উইদাউট প্রফিট। এরপরে সেলসের বাদ দিয়েছিলাম সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট, পার্সেজে বাদ দেবো পার্সেজ অফ এনি ফিক্সড অ্যাসেট। এরপরে পার্সেজের 2টা জিনিস বাড়তি বাদ দিব। দেখো সে 2টা কি? গুডস টেকেন বাই প্রোপাইটর অর ওনার ফর পার্সোনাল ইউজ, গুডস টেকেন বাই প্রোপাইটর অর গুডস উইথড্রন বাই ওনার ফর পার্সোনাল ইউজ। আর একটা কি বাদ দিছি? আর একটা বাদ দিছি গুডস ফ্রি ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য কাস্টমার ফর পাবলিসিটি বা অ্যাডভার্টাইজিং পারপাস। তাইলে সেলসে বাদ যাচ্ছে 4টা, পার্সেজে বাদ যাবে 6টা। আর সেলসে একটা যোগ হয়েছে, সেলস ওমিটেড আর আনরেকর্ডেড সেলস। পার্সেজেও এই একটা যোগ হয়েছে, পার্সেজ ওমিটেড বা আনরেকর্ডেড পার্সেজ। মাল ক্রয় করছি কিন্তু হিসাবভুক্ত হয় না, এখন যোগ করে দিলাম। এরপরে পার্সেজে আরো 3টা এন্ট্রি বাড়তে, 4টা এন্ট্রি বাড়তি যোগ হবে। এটা হলো ফ্রেট, ডক চার্জ, ক্যারেজ ইনওয়ার্ড আর ওয়েজেস। ফ্রেট, ফ্রেট শব্দের অর্থ জাহাজ ভাড়া, পরিবহন ভাড়া। আমরা যদি বাহির থেকে, অর্থাৎ দেশের বাইরে থেকে, বহির্বিশ্ব থেকে কোনো পণ্য ইম্পোর্ট করি, আমদানি করি, তাইলে ওটা জাহাজে আসবে। হয় আসতে পারে জলযান জাহাজে, অথবা আসতে পারে উড়োজাহাজে। অর্থাৎ যেই জাহাজেই আসুক, আমাদের সেই জাহাজ ভাড়াকে বলে ফ্রেট, এফআরইআইজিএসটি, ফ্রেট, এফআরইআইজিএসটি, ফ্রেট অ্যান্ড ডিউটি। এখন জাহাজে পণ্যটা আসার পরে পণ্যটার সাথে সাথে আমরা জাহাজ থেকে আমাদের গন্তব্যে নিয়ে আসতে পারি না। আমাদের সরকারকে উপযুক্ত শুল্ক, ডিউটি দিয়ে তারপরে আমাদের পণ্যটা খালাস করতে হয়। ওই জন্য ফ্রেট অ্যান্ড ডিউটি, জাহাজ ভাড়া এবং শুল্ক, জাহাজ ভাড়া এবং শুল্ক। তাহলে এটা আমাদের উৎপাদন ক্রয় মূল্যের সাথে যোগ হবে। এবার ডক চার্জ, আমাদের জাহাজ যে এসে বন্দরে পুষবে, বন্দরে যে ভিড়বে, বন্দরে যে ভাসমান যে টার্মিনালটা থাকে, ওটাকে বলে ডক ইয়ার্ড। ডিওসিকে ডক চার্জ বা পোতাশ্রয় ভাড়া দিতে হবে, তাইলে ডক চার্জ। এরপরে ক্যারেজ ইনওয়ার্ড বা ক্যারেজ অন পার্সেস বা ক্যারেজেস, এটা হলো আন্ত পরিবহন বা ক্রয় পরিবহন। মনে করি আমরা জাপান থেকে মাল ইম্পোর্ট করে চিটাগং বন্দরে নিয়ে আসছি, চিটাগং বন্দর থেকে আমরা ঢাকা, রাজশাহী, চিটাগং, ঢাকা, রাজশাহী বা খুলনা, বরিশাল যেখানেই নিয়ে যাব, এখানে অভ্যন্তরীণ যে আমাদের ভাড়াটা লাগবে, অর্থাৎ আমরা চিটাগং থেকে ট্রাকে করে
মালটাকে বা ট্রেনে করে মালটাকে আমরা আমাদের গন্তব্যে নিয়ে আসবো ঢাকাতে বা রাজশাহীতে। তাইলে এই যে আন্ত পরিবহন একে বলে ক্যারেজ ইনওয়ার্ড বা ক্যারেজ অন পার্সেস বা ক্যারেজেস। এরপরে ওয়েজেস মজুরি। মনে করো ট্রাক এসে আমার রাজশাহী গোডাউনের সামনে ট্রাক দাঁড়াইলো, এখন ওই ট্রাকের মাল আমি মালিক অথবা আমার দোকানের কর্মচারী বা ম্যানেজার তারা কি মালটা আনলোড করতে পারবে, নামাতে পারবে? এই জন্য আমাদেরকে বাড়তি কিছু লেবার নিয়োগ দিয়ে সেই মালটা আনলোড করতে হবে, অর্থাৎ ট্রাক থেকে নামিয়ে গুদামজাত করতে হবে। তাহলে এই বাবদ যে টাকাটা দেবো ওটাকে বলা হয় মজুরি। তাহলে এখানে আরো 4টা জিনিস তাহলে যোগ হবে, পার্সেস থেকে 6টা বিয়োগ 1টা যোগ আর 4টা আবার যোগ। কি কি? ফ্রেট অ্যান্ড ডিউটি, ফ্রেট অ্যান্ড ডিউটি, একটু লক্ষ্য করো, ফ্রেট অ্যান্ড ডিউটি, এরপরে ডক চার্জ, এরপরে ক্যারেজেস বা ক্যারেজ ইনওয়ার্ড বা ক্যারেজ অন পার্সেস আর ওয়েজেস। এই সবকটা আমরা যোগ করব, যোগ করে টোটাল যা খরচ পাবো তার থেকে আমরা ক্লোজিং ইনভেন্টরি, অর্থাৎ আমি যত মাল ক্রয় করছি সবগুলি কি আমি বিক্রি করতে পারবো না, কিছু মাল আনসোল্ড অবিকৃত অবস্থায় সমাপনী মজুদ নামে আমার গুদামেই থেকে যাবে। তাহলে একে বলে এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক, অর্থাৎ সমাপনী মজুদ বাদ দিলে বের হবে কস্ট অফ গুডস সোল্ড। তাইলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাইলাম কত? 5,20,000 টাকা, যাই উপরে নেট সেল পাইছি কত? 10,50,000। এখন এই 10,50,000 টাকা নেট সেল আর 5,20,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড, এই নেট সেল থেকে কস্ট অফ গুডস বাদ দিলে বের হবে গ্রোস প্রফিট বা গ্রোস মার্জিন। দেখো আমি নিচে গিয়ে একটা অঙ্ক, পূর্ণাঙ্গ অঙ্ক দেখাই আসি, এটা কিভাবে আমরা লিখছি। তাইলে লক্ষ্য করো, দেখো মিস্টার আবির ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015। তাহলে মিস্টার আবির ইনকাম স্টেটমেন্ট, মিস্টার আবিরের আয় ব্যয় বিবরণী, আমরা আয় বিবরণীটা তৈরি করতেছি। তাহলে দেখো সমাধানটা কিভাবে স্টার্টিং, শুরুটা হবে অপারেটিং ইনকাম, পরিচালন ব্যয়। দেখতে পাচ্ছ অপারেটিং ইনকাম অর্থাৎ পরিচালন আয়, এর থেকে আমরা বের করে নেব গ্রোস মার্জিন বা গ্রোস কন্ট্রিবিউশন বা গ্রোস প্রফিট বলে এটাকে। তাইলে কি লিখছি আমরা? নেট সেল লেস কস্ট অফ গুডস সোল্ড মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এখন নেট সেলকে আমরা W(1) ওয়ার্কিং নং 1 নামে লিখছি, আর নেট কস্ট অফ গুডস সোল্ডকে ওয়ার্কিং নং 2 নামে লিখছি। দেখতে পাচ্ছ? তাহলে 10,50,000 বিয়োগ 5,20,000, লাভ থাকলো কত? 5,30,000। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু উপরে ওয়ার্কিং করে আসছি, নেট সেলের জন্য 5 লাইন লিখছি, আর কস্ট অফ গুডস সোল্ডের জন্য আমরা প্রায় 13-14 লাইন লিখছি। তাহলে 5 লাইন আর মনে করো 13 লাইন, 13 আর 5 18 লাইন কি এতটুকু জায়গায় লেখা সম্ভব? এটা তো পুরা 1 পেজ লেগে যাবে। ওই জন্য আমরা এই দুইটাকে এখানে গ্রোস মার্জিন বের করার সময় এখানে না লিখে ওয়ার্কিং করে ওয়ার্কিং এর নাম্বারটা এখানে সেট করে দিছি, ওয়ার্কিং নং 1, ওয়ার্কিং নং 1, ওয়ার্কিং নং 2। ওয়ার্কিং নং 1 মানে নেট সেল, ওয়ার্কিং নং 2 মানে কস্ট অফ গুডস সোল্ড। বের হলো গ্রোস মার্জিন বা গ্রোস কন্ট্রিবিউশন, গ্রোস মার্জিন বা গ্রোস কন্ট্রিবিউশন। তাইলে এই ক্লাসে আমরা তোমাদেরকে নেট সেল এবং কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করতে হয় এবং সেটা দিয়ে গ্রোস প্রফিট কিভাবে দেখাতে হয় শুধু এতটুকুই দেখালাম। আর এখন একটা জিনিস তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যেমন আমি বলছিলাম যে তোমাদের এসএসসি এইচএসসি লেভেল পর্যন্ত বাংলা ভার্সনে করছো, এখন ইংলিশ ভার্সনে আসার পরে তোমরা হঠাৎ করে একটু দ্বন্দ্বে পড়ে যাও, বিপদে পড়ে যাও। তাহলে আমি সেই শব্দগুলিকে এখানে ইংরেজিতে ট্রান্সলেট কিভাবে হয়েছে দেখাইলাম। যেমন প্রথমে আমার এখানে তাকাও আছে কি সেলস, কি আছে?
সেলস কি আছে, সেলস কি আছে, সেলস, সেলস মানে বিক্রয়, লেস সেলস রিটার্ন বা সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বা রিটার্ন ইনওয়ার্ডস, অর্থাৎ বিক্রয় ফেরত। দেখো একদম প্রত্যেকটার বাংলা অর্থ লিখে লিখে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো সেলস মানে বিক্রয়, সেলস রিটার্ন বা সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বা রিটার্ন ইনওয়ার্ডস অর্থাৎ বিক্রয় ফেরত, সেলস ডিসকাউন্ট বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, সেলস উইদাউট প্রফিট মুনাফাবিহীন বিক্রয়। তারপরে সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট হুইচ ইনক্লুড ইন সেলস অ্যাকাউন্ট, ইনক্লুড অর্থ যুক্ত, ইনক্লুড অর্থ যুক্ত, ইনক্লুড অর্থ যুক্ত ইন সেলস অ্যাকাউন্ট, সেলসের মধ্যে যুক্ত আছে, বিক্রয়ের মধ্যে কোনো স্থায়ী সম্পত্তির বিক্রয় যুক্ত থাকলে। সেলস ওমিটেড অর আনরেকর্ডেড সেলস, অলিখিত বিক্রয়। দেখতে পাইছো? তাইলে আমরা দেখতে পাইলাম যে বিক্রয়, বিক্রয় ফেরত, মুনাফা বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, মুনাফাবিহীন বিক্রয় আর স্থায়ী সম্পত্তি ক্রয় যা বিক্রয়ের মধ্যে যুক্ত আছে, অলিখিত বিক্রয়। এই কটাকে ইংরেজিতে কিভাবে আমরা পাবো? তোমরা একটু জিনিস হয়তো আনন্দিত হবে শুনে, সেটা হলো এর বাইরে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা খুব একটা পাবো না। তুমি যদি 20 বছরের প্রশ্ন ঘাটাঘাটি করো তাহলে এই শব্দ কয়টাই বেশিরভাগ অঙ্কে আমরা পাবো, এর বাইরে কোনো আলাদা ল্যাঙ্গুয়েজও খুব একটা পাবে না। এরপরে দেখো কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে আমরা কি কি শব্দ পাইছি দেখো, ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে বিগিনিং ইনভেন্টরি মানে প্রারম্ভিক মজুদ অথবা ওপেনিং ইনভেন্টরি প্রারম্ভিক মজুদ অথবা ওপেনিং স্টক অর্থ কি প্রারম্ভিক মজুদ। যোগ ক্রয়, তাহলে ক্রয়কে বলে পারচেজ অর মার্চেন্ডাইজ পারচেজ, ক্রয় অথবা কারবারি ক্রয়, ক্রয় অথবা কারবারি ক্রয়, ক্রয় অথবা কারবারি ক্রয়। লেস পারচেজ রিটার্ন বা পারচেজ রিটার্ন বা পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অথবা রিটার্ন ইনওয়ার্ডস, পারচেজ রিটার্ন বা পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স অথবা রিটার্ন আউটওয়ার্ডস, রিটার্ন আউটওয়ার্ডস অর্থাৎ ক্রয় ফেরত। মাল কিনলে কারবারে ইন হয় আর ফেরত দিলে আউটে চলে যায়, ওই জন্য ক্রয় ফেরতের অপর নাম রিটার্ন আউটওয়ার্ডস, রিটার্ন আউটওয়ার্ডস, রিটার্ন আউটওয়ার্ডস। লেস পারচেজ ডিসকাউন্ট, ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা, ক্রয় বাট্টা। দেখতে পাইছো? পারচেজ ডিসকাউন্ট, ক্রয় বাট্টা। আর সেলস উইদাউট প্রফিট এটা সেলস থেকেও যেই নেমে ভাগ, পারচেজ থেকেও একই নেমে ভাগ, মুনাফা বিক্রয়। আর পারচেজ অফ এনি ফিক্সড অ্যাসেট কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়, হুইচ ইনক্লুড যাহা যুক্ত আছে ইন পারচেজ অ্যাকাউন্ট যাহা ক্রয়ের মধ্যে যুক্ত আছে, আমরা এটা বাদ দিয়ে দেব ক্রয়ের ভিতরে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় যুক্ত থাকলে। এরপরে বলছিলাম মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিককে বলে প্রোপাইটর বা ওনার, মালিককে বলে প্রোপাইটর বা ওনার, ইংরেজিতে বা বাংলায় বলি মালিক, ইংরেজিতে বলে প্রোপাইটর বা ওনার, ইংরেজিতে বলে প্রোপাইটর বা ওনার, প্রোপাইটর বা ওনার, বাংলায় বলি মালিক, ইংরেজিতে বলা হয় প্রোপাইটর বা ওনার। তাহলে প্রোপাইটর বা ওনার, তুলে নেওয়া, তুলাকে বলে টেকেন, গুডস টেকেন বাই প্রোপাইটর অর গুডস উইথড্রন বাই ওনার ফর পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ মানে ব্যক্তিগত প্রয়োজনে, পার্সোনাল অর্থে ব্যক্তিগত, পার্সোনাল ইউজ ব্যক্তিগত প্রয়োজনে যদি মালিক কর্তৃক কোনো পণ্য উত্তোলন হয়। তাহলে গুডস টেকেন বাই প্রোপাইটর অর গুডস উইথড্রন বাই ওনার ফর পার্সোনাল ইউজ। লেস গুডস ফ্রি ডিস্ট্রিবিউশন টু কাস্টমার ফর অ্যাডভার্টাইজিং। গুডস অর্থ পণ্য, ফ্রি মানে তো বিনামূল্যে, ডিস্ট্রিবিউশন অর্থ বন্টন করা, টু কাস্টমার বা অ্যামং দ্য কাস্টমার খরিদ্দারদের মধ্যে, ক্রেতাদের মধ্যে, ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ করলাম ফর অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপনের জন্য অথবা পাবলিসিটি পারপাস। তাহলে গুডস ফ্রি ডিস্ট্রিবিউশন টু কাস্টমার ফর অ্যাডভার্টাইজিং বা পাবলিসিটি পারপাস, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। এই শব্দটা তোমরা এইচএসসি লেভেলে অনেকবার পাইছো। এখন দেখো অ্যাড পারচেজ ওমিটেড অর আনরেকর্ডেড পারচেজ, অলিখিত ক্রয়, আমরা মাল ক্রয় করছি কিন্তু হিসাবভুক্ত করি নাই, তাহলে এখানে যোগ করে দিলাম। এখন আসো, এছাড়া আরো 4টে এন্ট্রি থাকে, ফ্রেট অ্যান্ড ডিউটি,
পরিবহন, যেটা অর্থাৎ বিদেশ থেকে পণ্য আমদানি করলে আমদানির জন্য যে জাহাজ ভাড়া দেওয়া হয়, সেই জাহাজ ভাড়া এবং শুল্ক, যে বাংলাদেশ সরকারকে আমরা যে ডিউটি বা শুল্ক দিয়ে পণ্যটা বন্দর থেকে খালাস করবো, সেটাকে বলে শুল্ক বা ডিউটি। তাহলে ফ্রেট অ্যান্ড ডিউটি, জাহাজ ভাড়া এবং শুল্ক, জাহাজ এসে যে বন্দরে ভিড়বে, সেই বন্দরে যে জেটির উপরে ভিড়বে, যে ওটাকে জেটি বলে, অথবা ওটাকে বলা হয় পোতাশ্রয়, অর্থাৎ ডকইয়ার্ড, ডক চার্জ। তাইলে ডক চার্জ আমরা যোগ করে দেব। এরপরে ক্যারেজ ইনওয়ার্ড, আন্ত পরিবহন, অর্থাৎ চিটাগাং থেকে আমাদের ঢাকা বা দিনাজপুর বা রাজশাহীতে যদি আমরা মালটা নিয়ে আসি, অভ্যন্তরীণ যে পরিবহন অর্থাৎ ট্রাক ভাড়া, এর সাথে যোগ করবো কি আমরা ওয়েজেস, মজুরি, অর্থাৎ ওই মাল লোড আনলোড করতে যে মজুরদের বেতন মজুরিটা দেওয়া হয়, এই যোগ করলে টোটাল হবে। তার থেকে লেস এন্ডিং ইনভেন্টরি, আমরা যত মাল গুদামজাত করলাম, গুদামে যতগুলি মাল রাখলাম, টোটাল মালটা তো আর আমরা সেল করতে পারি না, কিছু মাল অবিকৃত থেকেই যায়, ওকে বলে এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক। এটা বাদ দিলে বের হবে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, যেই পণ্যটা বিক্রি করছি সেই পণ্যটার মোট ব্যয়। এটা নট অনলি ক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাথে এই যে কিছু বিয়োগ এবং যোগ করলাম, এইগুলি একত্রে যোগ বিয়োগ করার পরে বেরোয় বিক্রিত পণ্যের ব্যয়। এখন এই দুইটা বের করছি আমরা কেন? শুধু মোট লাভ বের করার জন্য। তাহলে মোট লাভ বের করতে গেলে এই বিক্রয় থেকে যাবতীয় খরচ যোগ বিয়োগ করবো, যেমন এই 6টা পাইছি, আবার ক্রয়ের সাথে এই যে প্রায় 13-14টা আইটেম আমরা পাইলাম, এইগুলি আবার যোগ বিয়োগ করব, তাইলে বের হবে মোট আয়, অর্থাৎ গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট। গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট বের হবে আমাদের। এই যে গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট বের হইল, এই গ্রোস মার্জিন বা গ্রোস প্রফিট বের করার জন্যই আমরা এই ওয়ার্কিং দুইটা করছি। কারণ হলো আমরা এতটুকু জায়গার ভিতরে অপারেটিং ইনকাম, পরিচালন আয়, আর নিচে গ্রোস মার্জিন বা গ্রোস ইনকাম, মাঝখানে শুধু 2 লাইন লিখে ওই প্রায় 18 লাইনের কাজ এখানে আমরা শেষ করে ফেলছি। তাইলে আমরা যদি ওখানে ওয়ার্কিং না করে এখানে দেই, অঙ্কটা হবে, পরীক্ষার অঙ্কগুলি এত বড় থাকবে না, হয়তো সেলের থেকে 2টা বা 3টা এন্ট্রি যোগ বিয়োগ হবে, পার্চেজের সাথে 2টা বা 3টা এন্ট্রি যোগ বিয়োগ হবে। এত ছোট এন্ট্রি যদি, ছোট সংখ্যা যদি থাকে, এত কম সংখ্যা যদি থাকে, তাইলে আমরা ওয়ার্কিং না করে ডাইরেক্ট নেট সেল লিখে কোলন ড্যাশ দিয়ে লিখবো সেলস লেস সেলস রিটার্ন লেস সেলস ডিসকাউন্ট, মনে করে এই দুইটাই আছে। আবার কস্ট অফ গুডস সোল্ড লিখে তার থেকে লেস রিটার্ন লেস পারচেজ ওমিটেড, আর ওর সাথে আর যদি ওয়েজেস বা ক্যারেজেস থাকে যোগ বিয়োগ করে আমরা এখানেও একবারে দেখাতে পারবো। আমি তো একটা বড় মাপের অঙ্ক নিয়েছি, যেটার ভিতরে যত রকমের কথা থাকে সব আমি ইনক্লুড করছি, যুক্ত করে দিয়েছি, সেজন্য আমি সাপোর্ট করব ওয়ার্কিং করে এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পেলাম? গ্রোস মার্জিন বা গ্রোস কন্ট্রিবিউশন, অর্থাৎ গ্রোস প্রফিট, মোট লাভ। তাহলে এই মোট লাভ পর্যন্ত আমরা একটা ক্লাসে শেষ করলাম। এখন আমরা দ্বিতীয় ক্লাস, তোমরা দ্বিতীয় ক্লাসটাও যদি গুরুত্ব দিয়ে শুনো, এরপরে যাব আমরা তৃতীয় ক্লাস, যেখানে সমন্বয়। এই 3টা ক্লাসের মাধ্যমে আমরা একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আয় বিবরণী, আর্থিক বিবরণী যদি আমরা প্রস্তুত করে দেখতে পারি, তাইলে এইটার এন্ট্রিগুলি দিয়েই হবে আমাদের ওয়ার্কশিট। আর সমন্বয় অ্যাডজাস্টমেন্টের এন্ট্রিগুলি যে কাজ করলাম, ওইগুলি জাবেদা করলে, জার্নাল করলেই হবে অ্যাডজাস্টিং জার্নাল।